ওরে কানাই, তোর ঘরে আলো ফুটেছে রে। তুমি এসেছো, একটা কথা বলার ছিল। কি কথা বলো মালতী? তুমি বাবা হতে চলেছো গো। মালতী, তুমি সত্যিই বলছো আমি বাবা হব? হ্যাঁ গো হ্যাঁ, এই কথা আমি মিথ্যে বলতে পারি? ডাক্তার এসেই বলে গেছে। হায় বিধাতা, কত বছর পর এমন সুখের খবর পেলাম। আমার যে কি আনন্দ হচ্ছে! আনন্দে আমার বুকের ভেতর দম বন্ধ হবার জোগাড় গো। কানাই রে বাবা, এত বছর পর আমাদের ঘরে আশার আলো ফুটেছে। আমি দিদা হব রে, আমার একটা খেলার সাথী হবে। মা, আপনি আবার শুরু করলেন? বহু বছর ধরে তোকে বলতে বলতে আমার মুখ শুকালো। একটা নাতি কোলে নিতে যে আমার মনটা কেমন করে। অবশেষে আমার চাওয়া পূরণ হলো। মা, তুমি আশীর্বাদ করো যেন সন্তানটা সুস্থ সবল হয় গো। নিশ্চয়ই হবে রে বাবা। আর তুই মন দিয়ে বিধাতাকে ডাক। মা হওয়া মানে তো শুধু মালতী নয়, তোরও নতুন জীবন শুরু। মা, আমি এখনই বাজার থেকে মিষ্টি আনি। এমন খবর পাওয়ার পরে মিষ্টি মুখ না করলে কি হয়? ঠিক আছে রে বাবা, যা। কি গো কানাই, এত হন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায়? সুখবর গো, আমার বাড়িতে নতুন অতিথি আসবে গো, নতুন অতিথি। বলো কি, এ তো বিরাট খবর। এত বছর পর তোমার ঘরে আলো জ্বলবে, তাই তো বলি। তুমি এত উঠছো কেন? উঠছি না ভাই, ওরার চেয়েও বেশি কিছু। এত বছর ধরে যে দিনটার অপেক্ষায় থাকতাম, আজ সে দিন যেন সামনে এসে দাঁড়ালো। বাড়িতে এসো, মিষ্টি খেয়ে যেও, কেমন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তোমার আশা পূর্ণ হোক। মা, মালতীর কি খুব ব্যথা করছে? ওর খুব কষ্ট হচ্ছে, তাই না মা? ব্যথা তো করবেই রে বাবা, মা হতে গেলে ব্যথা পেতেই হয়। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওরে কানাই, তোর ঘরে আলো ফুটেছে রে। তোর পুত্র সন্তান জন্মেছে, আমার দাদু ভাই হয়েছে। মালতী, তুমি আমাকে যে কি উপহার দিলে, আমি আমি তো কোনো কথাই খুঁজে পাচ্ছি না গো। আমাদের ঘর আলো করে এসেছে আমাদের সন্তান। এই যে আমার নাতি, কি ফুটফুটে চেহারা, চোখ দুটো যেন আলোর মতো উজ্জ্বল। মা, আমাকে দাও, আমি কোলে নেই। বাহ, কি সুন্দর! কানাই, তোমার ছেলে বড় হয়ে নিশ্চয়ই তোমার মতো পরিশ্রমী হবে। দেখতে যেমন সুন্দর, কাজেও তেমন হবে, দেখো। হ্যাঁ ভাই, কিন্তু আমার ছেলেকে আমি কষ্ট করতে দেব না। ওই আমার সুখের ধন। শুরুতেই এমন কথা বলিস না বাবা। সন্তানকে কষ্ট না শেখালে জীবন চলার পথ শেখানো যায় না। না মা, ওকে কঠোরতা দেখতে দেব না। যত কষ্ট আমি করব, ওর গায়ে কোনো ফুলের টোকা লাগতে দেব না আমি। ও যে আমার সাধনার ধন। কানাই, বহু বছর পর বাবা হয়েছো, তাই ছেলেকে বুকে আগলে রাখছো, তাই না? ওগো,
তোমার ছেলের নাম কি রাখবে ভেবেছো? হ্যাঁ, ভেবেছি। আমার জীবনে যত সুখ আছে সব এই ছেলেকে কেন্দ্র করে, তাই এর নাম রাখবো সুখী। ভালোই নাম রেখেছিস বাবা, কিন্তু সুখীকে সত্যিকারের সুখী করতে হলে তাকে মানুষ করতে হবে। হ্যাঁ মা, আমার ছেলেকে খুশি করতে, সুখে রাখতে যা যা করার দরকার আমি সব করব গো, সব করব। আমার সুখী বাবা সারাদিন মাঠে কাজ করবে, কিন্তু তোকে কষ্ট করতে দেবে না। শুধু তুই খেলাধুলা কর, হাসি খুশি থাক, এই আমার চাওয়া। বাবা, আমি তোমার সঙ্গে মাঠে যাব। না রে বাবা, মাঠে অনেক রোদ আর কাদা, তোর নরম পা সইতে পারবে না রে। সুখী, এই শস্যগুলো একটু আলাদা করে রাখো তো বাবা। না মা, এটা আমি পারবো না। বাবা তো আমাকে কিছু করতে মানা করেছে। মানে কেন? বাবা বলেছে আমি কাজ করলে কষ্ট পাবো। হ্যাঁ ঠিকই তো, তুমি আবার ছেলেকে দিয়ে কাজ করাতে চাচ্ছ বারে। আবার ছেলে কিচ্ছু করবে না, কিচ্ছুটি না। এইভাবে চললে তো ছেলে কিছুই শিখতে পারবে না। ওকে এখন থেকে একটু একটু কাজ শেখানো দরকার, না হলে পরে কিছুই শিখবে না। আরে এত তাড়া কিসের? ও বড় হলে সব শিখে নেবে। শিখবে কিভাবে? ওকে এখন থেকে তো অভ্যেস করাতে হবে। মালতী, তুমি বোঝো না, আমার ছেলেকে আমি কষ্টের মুখোমুখি হতে দেব না। আমার একটি মাত্র ছেলে। কানাই, অতিরিক্ত আদর ভালো নয় রে বাপ। মা, তুমি এমন কথা বলছো? সুখী তো আমাদের প্রাণ। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু প্রাণটাও তো মানুষ করতে হয়। ঘর সংসারের কাজ শেখা দরকার। শুধু আদরে ভাসিয়ে দিলে চলবে কি করে? মা, তুমি চিন্তা করো না, আমার ছেলে বড় হয়ে বড় মানুষ হবে। ভালোবাসাতেই ও মানুষ হবে। ভালোবাসা দরকার ঠিকই, কিন্তু শাসনও দরকার। যে কাজটাকে ছোটবেলায় বাধা দিয়ে সোজা করা হয় না, বড় হয়ে তার ডাল বেঁকে যায়। ওসব তোমাদের পুরনো দুনিয়ার কথা, সব কথা বাদ দাও। মা, আমার ছেলে কিভাবে মানুষ হবে তা আমি বুঝবো। বাবা, আমাকে এই জুতাটা পরিয়ে দাও তো। আয় বাবা আয়, আমি তোকে পরিয়ে দিই। দেখেছো, আমার ছেলে এখন পর্যন্ত জুতাটাও পরতে পারে না। ও পড়তে পারবে কেন? ও তো ছোট, আমি তো আছি ওকে পরিয়ে দেওয়ার জন্য, নাকি? আচ্ছা, আমি গেলাম তাহলে। বৌমা, কি আর করবে? কানাইকে তো বোঝানোই যাচ্ছে না যে সন্তান আদরের হলেও তাকে শিক্ষারও দরকার আছে। দেখো, হয়তো কোনোদিন বুঝবে। সুখী, সকাল হয়েছে, উঠ বাবা। খাবার খেয়ে তোর বাবার সাথে একটু মাঠে গিয়ে সাহায্য কর। ওহ মা, একটু ঘুমাতে দাও না, বাইরে অনেক ঠান্ডা। উঠলে সর্দি কাশি হবে তো। তুই তো সব সময় এমনই বলিস। এত বেলা করে কেউ ঘুমায় কখনো? ওকে ডাকছো কেন মালতী? আমার ছেলে এখনো ছোট, ও মাঠে গিয়ে কি করবে? শোনো, ছেলেকে কষ্ট দিচ্ছি না, কাজ করতে শেখাচ্ছি। ছোট ছোট আর কতদিন বলবে? বয়স তো 20 হয়ে গেল। শিখবে, কিন্তু এখন নয়, ধীরে ধীরে সব শিখবে। এই সুখী, চল নদীতে যাই, মাঝে ধরে নিয়ে আসি, খুব মজা হবে। না না না, আমি যাব না, যদি তলিয়ে যাই।
আরে ধুর পাগল, তলিয়ে যাবি কেন? আমি আছি না। ও, তুই তো আর সাঁতার শিখিস নি রে। আচ্ছা চল, তোকে সাঁতার শিখাবো। তুই কি পাগল হয়েছিস? আমি সাঁতার শিখবো? সাঁতার শিখতে গেলে নাকে মুখে জল ঢুকবে। না বাবা, আমি ঘরে আছি, ঘরেই ভালো। তুই না একদমই যাতা। দেখ অন্য ছেলেরা কত কাজ করে, দৌড়ায়, কত ভালো, আর তুই কিছুই পারিস না। ধুর, আমি গেলাম, তুই ঘরেই বসে থাক। একটু জল নিয়ে আয় তো বাবা, রান্না করব। মা, আমি পারবো না, আমার হাত ব্যথা করবে। হাত ব্যথা হলে হোক, তাতেই তো শক্তি বাড়ে। সারাদিন যে আমি এত কষ্ট করি, তুই কি চোখে দেখিস না? সবসময় ঘরের মধ্যেই বসে থাকিস, একটা কথা বললেই বলিস পারবো না। কি হয়েছে? আমার ছেলেকে বকছো কেন? না বকবো না তো কি করব? ওর বয়সী ছেলেরা বাইরে যায়, কত কাজ করে, আর ও সারাটা দিন ঘরে বসে থাকে। আমি শুধু চাই ও নিজের কাজগুলো করুক। না, সুখীকে কাজ করতে হবে না, তার জন্য আমি আছি। ও ঘরে থাক, ওর যা ভালো লাগে ও তাই করুক। কানাই, তোর ছেলে তো আর ছোট নেই রে। পাশের বাড়ির রমেশ আমায় ডেকে পড়ল, একটা ভালো মেয়ে আছে তোর ছেলেকে বিয়ে দেবার জন্যে। তুই কি বলিস বাবা? কিন্তু মা, ও তো এখনো ছোট। বাবা মায়ের কাছে সন্তান সব সময় ছোট থাকে, কিন্তু হিসেব করে দেখ, বয়স তো আর কম হলো না। তোকে তো আমি এই বয়সেই বিয়ে দিয়েছিলাম। ছেলেকে বিয়ে দিতে হবে, সংসারও শেখাতে হবে। এখনো যদি কিছু না শেখে তাহলে কি করে হবে? বিয়ে করলে, সংসার করলে সব ঠিক হয়ে যাবে। ও তো ছোট এখনো। আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখা হোক, সব ঠিকঠাক হলে বিয়ে হবে। বিয়ে? তোমার ছেলে তো এখনো কিছুই করতে পারে না, এক গ্লাস জলও ঢেলে খায় না, এই বলেছে কষ্ট হবে। সে সংসার কি করে সামলাবে? তুমি শুধু দুশ্চিন্তা করো, বউ এলে ঠিকই শিখিয়ে নেবে। শুনছ মালতী, মা কাল যে মেয়ের কথা বলছিল, দেখি তার খোঁজ খবর নিয়ে আসি। আমি যাচ্ছি। ঠিক আছে যাও, কিন্তু সব কিছু বলবে। সব কিছু কি? এই যে তোমার ছেলে এখন বেকার, কিছুই করে না, এইসব আর কি। আমার ছেলে কাজ করে না বেকার মানে? সোনার টুকরো ছেলে আমার, লাখে একটা। এমন জামাই যে পাবে সে তো ভাগ্যবান। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এবার যাও। কিরে সখী, শুনলাম তোর নাকি বিয়ে? বউকে সামলাবি কি করে রে তুই? তুই যে ভীতু না, বউয়ের সামনে তোতলাবি না তো? আমি কি জানি, মা বাবা বিয়ে ঠিক করেছে, আমি এসবের কিছুই জানি না। তাই তো বলি, বউ তোকে সামলাতে সামলাতে নিজেই কাহিল হয়ে যাবে। কে গো বৌমা, তোমায় এমন চিন্তিত দেখাচ্ছে কেন? এত কি নিয়ে ভাবছো? মা, আমি ভাবছি সুখী তো আজ পর্যন্ত একটু কুটোটাও সরালো না, সে সংসার কি করে সামলাবে? তুমি এত ভেবো না বৌমা, দেখবে বউ এলে ও ঠিক শুধরে যাবে, তখনও কাজ করাও শিখে নেবে। আমি জানি না মা, আমি কিছুই বুঝতে পারছি না। মা, কোথায় গেলে? মালতী, ও তোমরা কাজ করছো? দেখে এলাম গো, পাশের বাড়ির হরিশঙ্করের মেয়ে দীপা মেয়েটাকে। যেমন দেখতে সুন্দর, তেমনই নম্র ভদ্র, আমার পছন্দ হয়েছে।
আমি ওদের পাকা কথা দিয়ে এসেছি। এত তাড়াতাড়ি পাকা কথা দিয়ে দিলে? তার খোঁজ খবর নেবি না? না মা, খোঁজ খবরের আর কিছুই নেই, আমি সব জেনে এসেছি। আর মালতী, তাড়াতাড়ি বলছো কেন? বিয়ে যেহেতু দেবই, দেরি করে লাভ কি? কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? মা আসুক, খাইয়ে দেবে। সুখী রে, এখন তুই বিয়ে করেছিস, তোর বউ হয়েছে, এখনো কি মাই তোকে খাইয়ে দেবে? তুই নিজের হাতে খা। সমস্যা কি? আগে না হয় তোর মা খাইয়ে দিত, এখন তো বৌমা এসেছে। কই গো বৌমা, তুমি সুখীকে খাইয়ে দাও। হ্যাঁ গো বৌমা, দেখো আমার ছেলেটাকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। ও অনেক আদরের তো, এই জন্যে একটু এমন। কি গো, তুমি এমন করে দূরে বসে আছো কেন? না মানে, তুমি নতুন মানুষ তো, তাই আমার লজ্জা করছে আর কি। স্বামী স্ত্রীর মধ্যে এত লজ্জা কিসের? তাছাড়া লজ্জা তো মেয়েরা পায়, তুমি ছেলে হয়ে এত লজ্জা পাচ্ছ কেন? দীপা এটা শান্তশিষ্ট, ঠিকই আমার সুখীকে মানুষ করে তুলবে, দেখো। হ্যাঁ, তাই যেন হয়। মা, এত কাজ আপনি একা করেন? হ্যাঁ গো মা, আর কি করবে? কেন মা, আপনার ছেলেকে দিয়েও তো কিছু কাজ করাতে পারেন, ও তো বাড়িতেই থাকে। সুখীকে ওর বাবা তো কখনো কিছুই করতে দেয়নি। ও আচ্ছা, তাহলে সমস্যা এখানেই। আচ্ছা মা, আমি কি করব বলুন? আমি রান্না করি। তুমি রান্না করতে পারো মা? কেন পারবো না মা? সংসারের কাজ না পারাটা কি কোনো ভালো কথা? ছোটবেলা থেকেই তো টুকটাক কাজ শিখেছি, সবই পারি। আপনি শুধু বলুন আজ রাতে কি রান্না করতে হবে। লক্ষ্মী মেয়ে আমার, সত্যি তো সংসারের কাজ না পারাটাই বরং দোষের। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তুমি বেগুন আর শুটকি চচ্চড়ি করো, আর ডাল রান্না করো। আমি থালা বাসনগুলো মেজে নিয়ে আসছি। ঠিক আছে মা। কই গো, শুনছো? তুমি আমাকে একটু জল এনে দাও তো। আমি মানে মাকে বলো। একটু জল এনে দিতে বলছি, তার জন্যেও মাকে বলতে হবে কেন? তুমি যাও, আমাকে একটু জল এনে দাও না। দীপা মা, সুখী এসব শেখেনি এখনো, একটু ধীরে ধীরে শিখবে। এত বড় দামড়া ছেলে, সে কিনা ধীরে ধীরে শিখবে চলা না, এখনো একটু জল পর্যন্ত আনতে পারে না। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। কাজ কিভাবে শিখতে হয় তা পই পই করে সব টের পাবে। কইরে সুখী, আয় খাবার খাইয়ে দি। থাক মা, আপনার ছেলেকে আমি খাইয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না মা। কানাই রে, মেয়েটা বুদ্ধিমতী আর কাছের, কিন্তু সুখীর যে অবস্থা দেখে তো মনে হচ্ছে ওকে কঠিন পথ পাড়ি দিতে হবে। মা, বৌমা এসে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। তুমি দেখবে আমার সুখীকে নিয়ে যত চিন্তা করতে, সব চিন্তা দূর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। এই নাও, খাবার নিজের হাতে খাবে। কেন, তুমি না বললে আমাকে খাইয়ে দেবে? ওরে আমার বাচ্চা ছেলে, খাইয়ে দেবে? কেন,
তোমার হাত নেই? খাও বলছি, তাড়াতাড়ি খাও। তুমি এমন করছো কেন? আমি কিন্তু মাকে ডাকবো। কাউকে ডেকে কোনো লাভ নেই। এখন থেকে আমি যেভাবে বলবো তোমাকে সেভাবেই চলতে হবে, না হলে কিন্তু। আমি তো হাত দিয়ে খেতে পারি না। কি খেতে পারবে এখন? কি মনে হয়? দেখি, শুরু করো। এই তো বাছা, এইভাবেই সব শিখে যাবে। কই গো, আজ 3 দিন হলো তুমি গোসল করোনি। এমন হলে তো শরীর খারাপ হয়ে যাবে। তাছাড়া শরীরে তো গন্ধও করে। তোমার কি কিছুই মনে হয় না? না না না, আমার গোসল করলে শরীর খারাপ হবে, আর না করলে আমি সুস্থ থাকবো। তুমি প্রতিদিন এই অজুহাত দাও। শীতকাল এলেই তোমার গোসল না করা নিয়ে রাগ বেড়ে যায়। হ্যাঁ, শীত তো আর আমার দোষ না। তুমি এখনই উঠবে। আমি গরম পানি করেছি, সোজা গোসলে যাও। দীপা, গরম পানি ফুটতে ফুটতে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, আজ যাক, কালকে করব। কালো একই কথাই বলেছিলে। কই রে সুখী, বের হ, দেখি তোর বরফ জমা মুখটা দেখি তো। না 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 না, বাইরে অনেক শীত, আমি বাইরে যেতে পারবো না। তুই পারলে ঘরে আয়। আসুন বিল্টুদা, আপনার বন্ধুকে একটু বোঝান, সে গোসল করতে চায় না। আরে বৌদি, সুখী আজও গোসল করেনি। গ্রামের সবাই জানে শীত এলে সুখীর গোসল বন্ধ হয়ে যায়। আমার ইচ্ছা, আমি গোসল করব কি না করবো না এটা আমার ইচ্ছা, মানুষের কি? মানুষের কিছু না হলেও আমার অনেক কিছু। দাঁড়াও, তুমি গোসল করবে কিনা সেটা আমি দেখছি। তোমরা দুজন মিলে আমার সাথে এমন করছো কেন? তুমি কি উঠবে নাকি গায়ে জল ঢেলে দেব? দেখো দেখো, সুখীকে আজ মনে হয় গোসল করিয়েই ছাড়বে। ছেলেটা তো আর মানুষ হলো না, এখনো গোসল নিয়ে যদি এমন করে তবে মানুষ কি বলবে? আজকে গোসলটা তো করো, পরে কি করবে সেটা পরে দেখা যাবে। সুখী, তুই এবার মরেছিস। বৌদি তোকে সব শিখিয়ে ছাড়বে রে। তোর কোনো রক্ষা নেই, রক্ষা নেই। কই চলো তো, একটু মরিচ আর ডাল আনতে হবে। বাজারটা তো কাছেই, আমিও যাই, গিয়ে দেখে আসি। বাজারে? রাস্তা দিয়ে এখন হাঁটলে আমার পায়ে ধুলা লেগে যাবে, তারপর আবার গোসল করতে হবে। ধুলায় পা নোংরা হবে, এটাও তোমার সমস্যা? তুমি কি সারা জীবন কাচের বাক্সে থাকবে? তুমি যাই বলো, আমি যেতে পারবো না, বাবা এনে দেবে। তুমি যে কি বলো না, আমি কিচ্ছু বুঝি না। এই চলো তো, একটু উঠোনে যাই। আজ চাঁদটা খুব সুন্দর, দুদণ্ড গল্প করা যাবে চাঁদের আলো দেখতে দেখতে। না না, বাইরে যাব না, উঠোনে রাতে সাপ থাকতে পারে। কি গল্প করবে তুমি, ঘরে বসেই করো। উঠোনে সাপ নাচানাচি করছে। সাপ তো লুকিয়েই থাকে, তুমি জানো না? আর চাঁদ উঠলে সাপগুলো ঠান্ডা হওয়ার জন্য বের হয়। উঠোনে যেতেও তোমার এত ভয়? ভয় না, নিরাপত্তা, বুঝলে, নিরাপত্তা। রাখো রাখো তোমার নিরাপত্তা। কই গো, চলো না, অনেকদিন বাবার বাড়ি যাই না, একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তোমার বাবার বাড়িতে তো গাড়িতে যেতে হয়। হ্যাঁ, তাতে কি হয়েছে?
তুমি জানো না গত মাসে পাশের গ্রামের রতনের গাড়ি উল্টে গিয়েছিল? যদি আমারও এমন হয়? সবাই কি তবে গাড়ি উল্টে যাবার ভয়ে গাড়িতে ওঠে না? তা না, কিন্তু আমার তো বুঝতে হবে, আমি যদি দুর্ঘটনায় মরে যাই তখন? তুমি কি সত্যি এইভাবে জীবন কাটাবে? হ্যাঁ, নিরাপদ থাকা জরুরি। কি হয়েছে বৌমা? দেখুন না মা, আপনার ছেলেকে বলছি আমাকে একটু বাবার বাড়ি নিয়ে যেতে, অনেকদিন যাওয়া হয় না। আর আপনার ছেলে বলছে কি না গাড়ি উল্টে মারা যাবে, তাই গাড়িতে উঠবে না। তুমি তো জানোই মা, ও এমনই। কিন্তু ওর এমন ভয় আর আলস্য দেখে আমি ক্লান্ত। সংসার চালাতে হলে মানুষকে একটু সাহসী হতে হয়, আমি যে আর পারছি না মা। শুনছো, তোমার ছেলে এভাবে চলতে থাকলে সংসার কি করে সামলাবে? আর বৌমাই বা কত সহ্য করবে? এসবই তোমার আদরের ফল। ছোটবেলা থেকে ওকে তুমি কোনো কষ্ট করতে দাওনি, আর আজ তাই এই অবস্থা। আমি তোর ভালোই চেয়েছিলাম, মনে করেছি আদর দিয়ে ভালো মানুষ হবে, কিন্তু ভালোবাসা অবশ্যই দরকার, কিন্তু দায়িত্ব শেখানোও দরকার। সুখী কিছুই শেখেনি, এখনো জীবনের অনেক সাধারণ কাজও পারে না। সত্যি আমি ভুল করেছি, আদর দিয়ে ছেলেটাকে খোড়া বানিয়েছি। এখন বুঝতে পারছি অতিরিক্ত আদর কখনো ভালো নয়, কখনোই ভালো নয়। তুমি জানো, আজ বৌমা দুঃখ করছিল। এই বাড়িতে আসার পর থেকে সুখীর কর্মকাণ্ড দেখতে দেখতে সে বিরক্ত হয়ে গেছে। কি হয়েছে বৌমা? সুখে কি আবার কিছু করেছে? আপনি তো জানেনই মা, ও সারাক্ষণ ঘরেই বসে থাকে। ওর আচরণ আমরা না হয় ছোটবেলা থেকে দেখছি, কিন্তু নতুন একটা মেয়ে, তার কাছে তো এটা ভালো লাগছে না। বৌমা সুখীর আচরণে বিরক্ত। এইভাবে তো আর হচ্ছে না, সুখীকে এবার কিছু বলতেই হবে। বৌমা, আমি ভুল করেছি। ছোটবেলায় ওকে আদর দিয়ে নিজের পায়ে দাঁড়ানো শেখাইনি। এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি চাই আমার ছেলেটা আর 10টা সাধারণ ছেলের মতো হোক, যে সংসার বোঝে, কাজ বোঝে। বাবা, আপনি বুঝেছেন ঠিকই, কিন্তু সত্যিটা অনেক দেরি হয়ে গেছে। আপনার ছেলেকে আর কিছু বললে সে এখন ভয় পায়। বাছা আমার ভুল বুঝতে পেরেছে, আর এখন এখন তুমি সুখীর বউ হয়ে এসেছো, সকল কিছু তুমি শিখিয়ে নাও। হ্যাঁ বৌমা, আমি বুঝতে পেরেছি অতিরিক্ত আদরই ওকে ভীতু আর অলস করে দিয়েছে। আমি চাই ও ঠিক হয়ে যাক। বৌমা, এখন থেকে আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, সুখী ঠিক শিখবে। সে কষ্ট আর দায়িত্ব বোঝা শুরু করবে। বাবা, মা, দীপা, তোমরা আমার পাশে থেকো, সাহস দিও। আমি অন্য সবার মতো পারবো, দেখো। হ্যাঁ গো হ্যাঁ, চেষ্টা করলে সব সম্ভব। আমি চাই তোমার নিজের কাজের প্রতি আগ্রহ আসুক, আর কখনো হাল ছাড়বে না। আমরা তোমার পাশে আছি। আমার ছেলে এবার শিখবে জীবনের পথ কিভাবে চলতে হয়। সন্তানকে ছোট থেকেই স্বনির্ভর করে তুলতে হবে। আদর আর ভালোবাসা দেওয়া ঠিক আছে, কিন্তু তার সীমার মধ্যে, নয়তো বড় হয়ে জীবন চলার সাহস পাবে না। এই হলো মূল শিক্ষা। সবাই মনে রাখবে, সন্তানকে ছোট থেকে নিজের পায়ে দাঁড়াতে শেখানো উচিত। আদর দেওয়া ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তা ক্ষতিকর হতে পারে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।
সকাল সকাল মানুষ ইস, সকাল সকাল মানুষের ঘাড় মটকাতে পারবো ভেবেই তো আনন্দ লাগছে। আজ এ মানুষটার ঘাড়টাই মটকাবো। আজ কতদিন পরে কাউকে একা পেয়েছি, ঘাড় মটকাবো। আহা, শীতের পিঠের মতো স্বাদের আর কোনো পিঠে হয় নাকি? বৌদি, শীত তো সেই কবে থেকেই পড়ছে, এবার কি আমাদের শীতের পিঠা খাওয়াবে না? আরে বাবা, সবে তো শীত পড়তে শুরু করেছে, একটু শীত তো পড়তে দে। রসগুড় বের হোক, না হলে পিঠা কি করে খাওয়াবো? বৌদি, কাল তো দাদা রস পাড়বে, কাল কিন্তু রস দিয়ে পিঠা বানাবে। শোন রে রবি, রস ভালো না হলে তো আর রসের পিঠা হবে না। তোকে কাল না হয় ভাপা পিঠে বানিয়ে দেব। শুধু পিঠা খাবো বললেই তো হয় না, পিঠা বানানো সব জিনিসপত্র তো গোছানো লাগে। আমি অত কিছু জানি না, বৌদি মনে থাকে জানো, কাল আমাকে শীতের পিঠা বানিয়ে দেবে। শীতের দিনে বৌদির হাতে ধোঁয়া ওঠা গরম গরম ভাপা পিঠা খেতে ভারী মজা লাগে। হা হা হা, ভাবতেই জিভে জল চলে আসছে। আচ্ছা যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়, কালকেরটা কালকে দেখব। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমোতে গেলাম। যাক, আজ ভোরে ঘুম ভেঙে গেছে। যাই রসগুলো পেড়ে নিয়ে আসি, ভোরের রসটা খুব টাটকা হবে। এরপর রবি বাড়ি থেকে বের হলো। চারদিক কুয়াশায় ঢেকে আছে, গ্রামটা যেন ধূসর চাদরে ঢাকা। ভোরের নীরবতা ভেঙে শুধু মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দ। মিনা তখনও ঘুমোচ্ছে, আর মতি কাঁধে দড়ি আর হাতে হাঁড়ি নিয়ে বাড়ি থেকে বের হলো খেজুরের রস পাড়তে। শীত পড়লেই এই কাজটা কত ভালো লাগে, গাছ থেকে মিষ্টি মিষ্টি খেজুরের রস পাড়া। আজ যদি রস ভালো হয় তাহলে গিন্নিকে বলবো পিঠে বানাতে। এই তো খেজুর গাছের কাছে চলে এসেছি। খেজুরের গাছটার নিচে দাঁড়িয়ে সে চারপাশে তাকালো। কুয়াশার ভেতর কিছুই স্পষ্ট দেখা যায় না। মতি গাছে ওঠা শুরু করলো। ঠিক তখনই গাছের আরেক পাশে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ছায়া। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখে দুটো অদ্ভুত ঝিলিক, একটা পেতনি। সকাল সকাল মানুষ ইস, সকাল সকাল মানুষের ঘাড় মটকাতে পারবো ভেবেই তো আনন্দ লাগছে। আজ এ মানুষটার ঘাড়টাই মটকাবো। আজ কতদিন পরে কাউকে একা পেয়েছি, ঘাড় মটকাবো। আহা, শীতের পিঠের মতো স্বাদের আর কোনো পিঠে হয় নাকি? ভাপা, চিতই, পুলি সব কিছুর গন্ধেই মন ভরে যায়। আজ গিন্নিকে বলতেই হবে শীতার পিঠে তৈরি করতে। আহা, শীতের পিঠের মতো মজার পিঠে আর হয়ই না। শীতের পিঠা, আহা, নামটা শুনতেই কেমন যেন ভালো লাগছে। শীতের পিঠা কথাটা শুনে পেতনির চোখ বড় হয়ে গেল। শীতার পিঠে খেতে কত মজা। আজ বাড়িতে যাব, গিন্নির হাতের মজার মজার শীতের পিঠে খাবো। আহা, কি মজা লাগবে। শীতের পিঠা, মানুষের বানানো শীতের পিঠা, আহা, কত বছর খাইনি। শীতের পিঠার স্বাদ মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে। আহা, আজকের রসটা খুব সুন্দর হয়েছে। গিন্নিকে আজ রসের পিঠে বানাতে বলতেই হবে। আজ তো শীতের পিঠে না খেয়ে ছাড়বো না।
যা যা, তোকে আজ ছেড়ে দিলাম, শুধু শীতের পিঠার কথা বলেছিস তাই, না হলে আজ ঘাড়টা আমি মোটকেই দিতাম। আমি কি সব সময় এমন ছিলাম? না 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 না, আমিও তো একদিন মানুষই ছিলাম, তখন তো আমিও শীতের পিঠা বানাতাম। আজ কত বছর হয়ে গেল শীতের পিঠা খাইনি। ইস, আমিও আগে মানুষের মতো সব কাজ করতাম, মানুষের মতো পিঠা বানাতাম, ইচ্ছে মতো খেতাম, কিন্তু পেতনি হওয়ার পর থেকে আর কখনো শীতের পিঠা খাইনি। আজ তো শীতের পিঠা খেতেই হবে। আজ শীতের পিঠা খাবো। কি গো, আজ রস পাড়তে এত দেরি হলো কেন? আজ তো সেই কোন সকাল সকাল গেছো রস পাড়তে, তাহলে এত দেরি হলো কেন? হ্যাঁ গো গিন্নি, আজকের রস দিয়ে কিন্তু রসের পিঠে বানাবে। এমন টাটকা রস তো রোজ রোজ হয় না। আরে আসলেই তো, আজকের রসটা তো একবারে স্বচ্ছ পানির মতো, ঘ্রাণটাও তো মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ গো গিন্নি, আজ না খেলে আর কবে খাবো? শীতের মধ্যেই তো শীতের পিঠে খেতে মজা লাগে। বৌদি, দাদাও তো বলছে আজ তো তোমাকে পিঠা বানিয়ে খাওয়াতেই হবে। পিঠা পরে খাস, এই নে সবাই আগে মুড়ি দিয়ে রস খা। আরে মা, তুমি তো আমার মনের কথা বুঝে ফেলেছো। মনে মনে ইচ্ছে করছিল রস আর মুড়ি খেতে। গ্লাসে রস দিচ্ছি, সবাই মুড়ি দিয়ে খেয়ে নাও। আরে বাহ, শীতের সময় তো শুধু খাওয়ার মজা, সব মজার জিনিস তো শীতকালেই হয়। আরে বক বক না করে আগে খেয়ে নে, সারাক্ষণ শুধু বক বক করে ছেলেটা, সারাক্ষণ খাই খাই। হ্যাঁ খাচ্ছি, নাও এবার চুপ করে খাবো আর একটুও বকবো না। বৌমা, আমি রসটা জাল করতে করতে তুমি একটু আতপ চালগুলো ভিজাও, আমি রস জাল করে এসে দুজনে আতপ চালের গুঁড়ো কুটবো। হ্যাঁ মা, চালগুলো এক্ষুনি ভিজিয়ে নিচ্ছি। আরে মা, রস জাল করছো তাতেই চারদিক কি সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে, না জানি পিঠা বানালে কত মজা লাগবে। হ্যাঁ, তোর মাথায় তো সারাদিন পিঠার ভূত ঘুরে বেড়ায়, তাই না? হ্যাঁ মা, সারাদিন শুধু পিঠার কথাই মনে হচ্ছে। শীতের পিঠা না খেলে এ মন আর ঠান্ডা হবে না। আহা, কি সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে রে। এরা কখন যে পিঠা বানাবে কে জানে। আমার মনটা তো বড্ড শীতের পিঠা পিঠা করছে। যাই ওদের বাড়ির ওপর আম গাছটাতে বসে থাকি, যখন ওরা পিঠা বানাবে তখন মজা করে পিঠা খাবো। শীতের পিঠা খাবো, কি মজা হবে। বৌমা, ও বৌমা, আমার রস জাল করা হয়ে গেছে, এবার চালগুলো নিয়ে ঢেকির ঘরে এসো। হ্যাঁ মা, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি কোট না চালগুলো, এরা কাজ কামে খুব ধীরে, একদম হাত চলে না, পেটটা খালি চোঁ চোঁ করছে। নাও বৌমা, এবার ঢেকি পার দাও, আমি এখানে বসে চালগুলো টুকনিতে ঠুকে নিতে লাগি। মিনা ঢেকিতে পাড় দিল আর লতিকা পাড়ানো চালগুলো টুকনিতে টুকতে লাগলো। কিছু সময়ের মধ্যেই মিনাদের চালের গুঁড়া হয়ে গেল। না হা হা, পিঠা বানাতে গেলে কত কিছু যে করতে হয়। এদিকে পিঠা খাওয়ার জন্য আমার জানটা বেরিয়ে যাচ্ছে, আর এদের পিঠা বানানোর কোনো খোঁজই নেই। কি যে করি, এদের ঘাড়টা কি মোটকাবো নাকি? না না, শেষ পর্যন্ত একটু দেখি কি হয়। আরে মা, তোমরা পিঠা বানাবে কখন বলো তো? পিঠা কি বললেই বানানো হয়ে যায় নাকি? পিঠা বানাতে গুড়, গুঁড়ো, নারকেল আরো কত কিছু লাগে। জালবি, কটা নারকেল ছুলে আনতো। ধুর, আমার নারকেল ছুলতে ইচ্ছে করে না। আরে বাবা, কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু খেতে খুব ইচ্ছে করে। নারকেল না ছুলে দিলে কিন্তু আজ পিঠাও বানাবো না।
কি পিঠা বানাবে না? এই বিয়াদব ছোড়া, যা নারকেল ছোল। তুই নারকেল না ছুললে পিঠা বানাবে না। পিঠা না বানালে তো আমি শীতের পিঠা খেতে পারবো না। আর আমি যদি শীতের পিঠা খেতে না পারি তবে তোর ঘাড়টা মট করে মটকে দেব। যা যা নারকেল ছোল। আরে না না মা, পিঠা বানাবে না কেন? আমি এক্ষুনি নারকেল ছুলে দিচ্ছি। এই নে, এগুলো ছোল। হ্যাঁ দাও। সন্ধ্যা নামতেই মিনার উঠোনে মাটির চুলা জ্বলে উঠল। খেজুরের রস জাল দিতে দিতে চারদিকে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। বৌদি, এত সুন্দর গন্ধ! রসের গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। শীতের সময় তো চারদিক রস, নতুন গুড়, শীতের পিঠার গন্ধে ময়ময় করে। শীতের দিনে যেন চারদিক শীত পিঠার উৎসব হয়। নাও, এবার তুমি চিতই পিঠাগুলো বানাতে শুরু করো। মতি এসে তো রসের পিঠা খেতে চাইবে। হ্যাঁ মা, এই তো বানাবো। মিনা মাটির চুলায় চিতই পিঠা বানাতে শুরু করলো। মিনা পিঠাগুলো তুলে তুলে রসে ভেজাতে লাগলো। পিঠের কি সুগন্ধ! কি গো গিন্নি, তোমার পিঠের গন্ধে চারদিক একবারে ময় করছে। দাও তো কটা শুকনো চিতই নতুন গুড় দিয়ে খাই। নাও, এখানে বসো, বসে বসে খাও। এই নে বাবা, নতুন গুড় দিয়ে খা। বৌদি, আমাকেও দাও, আমিও গুড় দিয়ে পিঠা খাবো। এই নে রবি, তোর পিঠা। সবাই মন ভরে খা। আহা গিন্নি, কি যে মজা লাগছে! পিঠেগুলো বানানো খুব সুন্দর হয়েছে, খুব স্বাদ হয়েছে। বৌদির হাতের পিঠা মানেই সেরা। আমার বৌদি খুব ভালো পিঠা বানাতে পারে। আরে আরে, আমি তো সেই সকাল থেকে বসে আছি পিঠা খাওয়ার জন্য। এরা তো দেখছি আমায় না দিয়ে সব পিঠা খেয়ে ফেলবে। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে বৌদির শীতের পিঠা খেয়ে আসি। বৌদি, আমাকেও একটু তোমার হাতের পিঠা দেবে? একটু পিঠা পেলে খুব উপকার হতো। ওগো বৌদি, বলে আমার কাছে কে পিঠা চাইলো? রবি, তুই নাকি? কই না তো, আমার প্লেটে তো পিঠা আছে, আমি তো চাইনি। তাহলে কে পিঠা চাইলো? কি জানি, আশেপাশে তো কাউকে দেখতে পারছি না। এই তো, আমি পিঠা চাইছি। ওরে বাবা, বাবা রে, এটা কে? এটা যে ভূ 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 ভূত। ওরে বাবা রে, ভূত কোথা থেকে এলো? আমি ভূত না, আমি পেতনি। বৌদির হাতের শীতের পিঠা খেতে এলাম। ওরে বাবা, বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও, আমাদের বাড়ি পেতনি এসেছে, বাঁচাও বাঁচাও। আরে আরে, আমি তো কারোর মারতে আসিনি। আমি তো বৌদির হাতের শীতের পিঠা খেতে এসেছি। এই রবি, চুপ। তোর বৌদি মানে আমারও বৌদি। দে না বৌদি কটা পিঠা। বৌদি, ও বৌদি, এবার আমাদের কি হবে? আজই কি আমাদের শেষ দিন হবে নাকি? এই ছেমড়া, চুপ কর। বেশি বকবক করলে কিন্তু তোর ঘাড়টা একবারে মটকে দেব। তোমরা শান্ত হও। ও যদি আমাদের ক্ষতি করতে চাইতো তবে আগে এসেই আমাদের ঘাড় মটকে দিত, কিন্তু ও এসে আমাদের কাছে পিঠা চাইছে। হ্যাঁ বৌদি, আমি তোদের কোনো ক্ষতি করব না। আমাকে পিঠা দে, আমার শীতের পিঠা খেতে খুব ইচ্ছে করছে। তাই তো তোর কাছে একটু পিঠা খেতে এসেছি। আমায় একটু শীতের পিঠা দে না। আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমাকে পিঠা দিচ্ছি। দে, এবার আমাকে পিঠা দে। এই নাও, খাও। আহা, পিঠাগুলো খেতে তো খুব স্বাদ। তোর এই শীতের পিঠার স্বাদ আমাকে মানুষ হওয়ার দিনগুলো মনে করিয়ে দিল। তোমার ভালো লাগলে আরো খাও, তোমার যত মন চাই তত খাও।
তোর মনটা খুব ভালো, এই জন্য তোর হাতের পিঠার স্বাদও এত সুন্দর। পেতনি, সত্যি সত্যি তোমার পিঠা কি মজা লেগেছে? হ্যাঁ, এত মজার পিঠা মজা না লাগে পারে? বৌদি, তোমার পিঠা তো তাহলে একবারে ফেমাস হয়ে গেল। এখন পেতনিরাও তোমার হাতে শীতের পিঠার গুণগান করছে। আহা, জান আমার জুড়ালো। আমি পিঠা খাওয়ার জন্য সেই সকাল থেকে ছটফট করছিলাম। তুই আমার আত্মাকে শান্ত করেছিস। আজ আমি তোকে আশীর্বাদ করলাম, তোর জীবন শান্তিতে ভরে উঠুক, তোর জীবন সব দিক থেকে পরিপূর্ণ হয়ে যাক। তোমাকে খুশি করাতে পেরে আমারও খুব ভালো লাগছে। তোমার যখন মন চাইবে তখন তুমি আমার বাড়ি পিঠা খেতে চলে এসো। তোর মনটা খুব ভালো, আজ থেকে আমিও ভালো হয়ে গেলাম। তোকে কথা দিলাম আর কখনো কোনো মানুষের ঘাড় মটকাবো না, আর গ্রামের কাউকে খেজুর গাছ কাটতে দেব না। ঘাড় মোটকাবে না বুঝলাম, কিন্তু খেজুর গাছ কেন কাটতে দেবে না? মিনা, খেজুর গাছ কাটলে রস থাকবে না। তুমি তো রসে ভেজানো পিঠে এখনো খাওনি। আমার জন্য একটা প্লেটে করে এখানে রেখে দিস, আমি কাল এসে খেয়ে যাব। সব সময় এমন ভালোই থাকিস। আমি গেলাম। কাল এসে পিঠে খেয়ে যেও কিন্তু। আসবো রে, শীতের পিঠা হলেই আসবো। বৌদি, তোমার পিঠায় তো জাদু আছে। তোমার হাতে শীতের পিঠা খেয়ে পেতনিও ভালো হয়ে গেল। হ্যাঁ রে রবি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালো ব্যবহার দিলেও ভালো ব্যবহার পাওয়া যায়। নাও চলো, সবাই এবার ঘরে চলো। হ্যাঁ চল বাবা, অনেক রাত হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, দেখো কি কাণ্ড ঘটেছে। কি হলো? দেখো গিন্নি, কাল পেতনি তোমাকে আশীর্বাদ করেছিল, তাতে দেখো আমাদের যেসব গাছে রস হতো না সেসব গাছেও 1 কলসি করে রস হয়েছে। ও মা গো, তাই নাকি? ওগো, এবার তো এমন হলে আমাদের দেনাগুলো সব শোধ করতে পারবে বলো? হ্যাঁ গো, এমন রস হলে তো রস গুড় বিক্রি করে আমাদের সব দেনা শোধ করতে পারবো। এরপর থেকে মিনাদের সব জিনিস যেন বেশি বেশি হতো, যেটা করত সেটাই দ্বিগুণ ফলস হতো। এভাবে মিনাদের সংসারে আর কোনো অভাব থাকলো না। আর শীতের সময় এলে পেতনিট এসে মিনার হাতের পিঠার গুণগান করত, আর মিনার হাতের পিঠা খেয়ে নিজের তৃপ্তি মেটাতো।